ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের কথা যখন বারবার বলা হচ্ছে তখন সেই উন্নয়নের পথে শেখ হাসিনাকে কাঁটা মনে করছেন যারা, তাদের জন্য নতুন একটা খবর। সেই খবর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ভারত সফরের। তারেক রহমানের প্রথম সফর ভারত সফরই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে মালয়েশিয়া হয়ে চীন সফরে ভারত উদ্বিগ্ন ছিল। সেই উদ্বেগের মাঝে শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে। শেখ হাসিনা নিজেই ফিরতে চাচ্ছেন, সেখানে ভারত গোপনে সহযোগিতা করছে কিনা, অন্য কোনো পরিকল্পনা চলছে কিনা, এই আলোচনাই সরব যখন বাংলাদেশের রাজনীতি, তখন নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণ এটাকে কিভাবে দেখা যায়? তাহলে কি নরেন্দ্র মোদী তারেক রহমান এই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, উষ্ণতা তৈরি হচ্ছে? সেটা একটা বড় প্রশ্ন। কেনই বা নরেন্দ্র মোদী ঘটা করে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন? সত্যি কি তারেক রহমান এবার ভারত সফরে যাচ্ছেন? এই যুক্তরাষ্ট্রের যিনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফরে আসছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর তারেক রহমানকে আমন্ত্রণ নানা ইঙ্গিত বহন করে। কি হতে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে? যখন রাষ্ট্রপতিকে নিয়ে তুমুল কাণ্ড চলছে, তখন এই আমন্ত্রণকে আমরা কিভাবে দেখতে পারি? চলুন একটু জেনে দেখি নরেন্দ্র মোদী কি বলছেন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে। থাকবেন দর্শক। বলছিলাম ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা। ভারতেও ককরোচ জনতা পার্টির আন্দোলন যখন তুঙ্গে, তখন এই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে নানা ধরনের মুখরোচক আলোচনা চলছে। ককরোচের আন্দোলনকে বাংলাদেশ থেকে বিভিন্ন দল, বিশেষ করে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো সরাসরি সমর্থন জানাচ্ছে। অন্যদিকে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগানও তারা দিচ্ছে। এরকম মুহূর্তে নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণ একটা মিনিং তো বহন করে। দেশ টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। কি বলা হচ্ছে সেখানে? দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্রিক্স সম্মেলন শুরু হবে খুব দ্রুত। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ব্রিক্সের অংশ কিন্তু বাংলাদেশ না। তাহলে কি ব্রিক্সের অংশ বাংলাদেশ হতে যাচ্ছে? আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। তারই অংশ হিসেবে নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছেন। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের সূত্র ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। আগামী 12-13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের ছাত্র আন্দোলন চলছে একদিকে, দেশটিতে অনেক বাংলাদেশি রয়েছে। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কিনা জানতে চাইলে শামা ওবায়দ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের অবস্থান এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার পক্ষে। একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত অগ্রসর হবে। যখন ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনকে বাংলাদেশের বিভিন্ন দল সমর্থন করছে এবং সেই ছবিগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে, যে ছবিগুলো ওই আন্দোলনে ইসলামপন্থীরা ঘটনা ঘটাচ্ছেন, কালেমার পতাকা উড়াচ্ছেন, ভারতের প্রবেশমুখে কালেমার পতাকা উঠছে, এই ছবিগুলো নিয়ে বাংলাদেশে ব্যাপক শোরগোল করা হচ্ছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে।
এরকম একটা সময়ে নরেন্দ্র মোদী ব্রিক্সের যে সদস্য রাষ্ট্র, সেই সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো একটা ইঙ্গিত অবশ্যই বহন করে। কয়েকদিন আগে একটা আলোচনা ছিল, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা ডিসেম্বরকে তিনি বেছে নিয়েছেন কেন? সেখানে সাংবাদিক সুবীর ভৌমিক, কলকাতার সিনিয়র সাংবাদিক, তিনি বলেছিলেন যে সেপ্টেম্বর নাগাদ যে ব্রিক্স সম্মেলন, সেখানে ভারতের মানে শক্তিশালী বন্ধু রাষ্ট্র যারা আসবে, সেখানেও শেখ হাসিনার প্রসঙ্গ আলোচনা হবে এবং শেখ হাসিনার প্রসঙ্গে ভারতের যে অবস্থান, সেই অবস্থানে শক্তিশালী বন্ধু রাষ্ট্রদের সহযোগিতা চাওয়া হবে। এই সহযোগিতা চাওয়া এবং তারা একাট্টা হওয়া এবং সেখানে আমেরিকার সমর্থন আদায় করা, এই কর্মকাণ্ডগুলো ভারত করবে এমন দাবি করেছিলেন সুবীর ভৌমিক। সেদিকেই কি সব কিছু এগোচ্ছে? এবং সেই সম্মেলনে তারেক রহমানকে ডাকার মানে কি দাঁড়াচ্ছে? এখানেও কি ব্যাকডোরে শেখ হাসিনা ইস্যু প্রাধান্য পাবে? আমরা জানি না, অনেক কিছু হতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দর্শক, আপনি কি অনুমান করতে পারছেন ব্রিক্সে কেন তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভারতের মতো বৈচিত্র্যময় এবং শক্তিশালী গণতান্ত্রিক দেশে কোনো বহিরাগত কিংবা কোনো আভ্যন্তরীণ শক্তির দ্বারা রেজিম চেঞ্জ অপারেশনের মাধ্যমে সরকার পরিবর্তন, সরকার ফেলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়, আগের দুইটা ভিডিওতে আমি বলেছি, যারা দেখেন নাই দেখে নেবেন। 24 জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশি সরকার পতনের পর চরমপন্থী জামাতি রাজাকারের অনুসারীরা এবং দুই বাংলার পচা বামেরা ভেবেছিল ভারতের রাজপথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো যাবে। এমনকি গতকাল রাত পর্যন্ত বাংলাদেশের কিছু চরমপন্থী দল মশাল হাতে মিছিল করে ভারতকে অস্থির করার হুমকি পর্যন্ত দিয়েছে। এছাড়াও হাসনাত, সার্জিস এরা কি বলেছে নিশ্চয় আপনারা দেখেছেন। কিন্তু তারা ভারতের শেকড়, ভারতের প্রাতিষ্ঠানিক শক্তি এবং ভারতের মানুষের দেশপ্রেম সম্পর্কে কতটা অজ্ঞ সেটা তো পরিষ্কার হয়ে গেছে। কারণ যেই চক্রান্ত সাজানো হয়েছিল সেটা শুরু হওয়ার আগেই ব্যর্থ করে দিয়েছে ভারত সরকার। প্রশ্ন ফাঁস এবং পরিবেশগত বিভিন্ন অধিকার রক্ষার দাবিতে দিল্লির রাজপথে টানা 26 দিন অনশন কর্মসূচিতে বসেছিলেন বিশিষ্ট সমাজকর্মী সুনাম ওয়াংচুক। এই আন্দোলন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের মৌলিক দাবির আন্দোলন। কিন্তু যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সুবিধা নিয়ে জলঘোলা করার সুযোগ খুঁজে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, সেটা দিল্লিতেও দেখা গেছে। ভারত খণ্ড করে ফেলবো, আজাদি, কাশ্মীর, এই টাইপের অনেক স্লোগান দিল্লিতেও দেখা গেছে। এমনকি খালিস্তানপন্থী জঙ্গিদেরকেও দিল্লির আন্দোলনে দেখা গেছে, যাদের অধিকাংশ শিক্ষার্থী না। তবে ভারতের শাসন ব্যবস্থার সৌন্দর্য হলো এখানে আলোচনা এবং সমালোচনার পথ সবসময় উন্মুক্ত থাকে। 26তম দিনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তাদের উপস্থিতিতে সুনাম ওয়াংচুক জুস পান করে তার অনশন প্রত্যাহার করে ফেলেন। সেখানে তার স্ত্রী গীতাঞ্জলি তিনি উপস্থিত ছিলেন। অনশন ভাঙার পর সুনাম ওয়াংচুক নিজেই স্পষ্ট করেছেন যে সরকারের আশ্বাসের উপর ভিত্তি করে এবং জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে এই গণতান্ত্রিক আন্দোলনের যৌক্তিক সমাপ্তি ঘটে গিয়েছে। এতে করে আন্দোলনের কাঁধে বন্দুক রেখে যারা নোংরা খেলা খেলতে চেয়েছিল তাদের প্রথম পরাজয় হয়ে গেল। গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আশ্বাস দেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, ভারতের ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁসের মতো অন্যায়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এই বার্তা প্রকৃতপক্ষে সিস্টেম বদলাতে চাওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের মনে আস্থা ফিরিয়ে এনেছে। যারা এখানে চক্রান্তকারী ছিল তাদের বিষয়টা ভিন্ন। যখন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সরাসরি তরুণদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং তাদের সমস্যার সমাধান নিশ্চিত করেন, তখন বহিরাগত উস্কানিদাতাদের মাথায় হাত পড়ে যায় এবং তারা ভাবে এ কি হলো রে। দিল্লিতেও ঠিক একই ঘটনা ঘটে গিয়েছে। উস্কানিদাতারা ভাবছে এ কি হয়ে গেল রে। এটাই ভারতীয় প্রশাসনের দূরদর্শিতা। আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পথে
তখন পর্দার আড়াল থেকে খেলা শুরু করেছিল ভারতের চিরশত্রু পাকিস্তান এবং কিছু উগ্রবাদী গোষ্ঠী। কিন্তু দিল্লি পুলিশের সাইবার সেল সেই চক্রান্ত গুড়িয়ে দিয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ সুমিত ঝা এই বিষয়ে কি বক্তব্য দিয়েছেন? हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। পুলিশ কর্মকর্তা সুমিত ঝা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রায় 400 এর বেশি পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে ভুয়া এবং এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছিল যেন ভারতে দাঙ্গা কিংবা অস্থিরতার সৃষ্টি হয়। কিন্তু দিল্লি পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে সেই হ্যান্ডেলগুলো ব্লক করে দিয়েছে এবং সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং তদন্ত প্রমাণ করে দিল ডিপ স্টেট এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে ভারতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল। আমি গত ভিডিওতে বলেছি, এই চক্রান্তের সাথে যারা সম্পৃক্ত, যারা অর্থের বিনিময়ে আন্দোলনে যোগ দিয়েছে, এদের ভবিষ্যৎ ভালো হবে না। বাকি জীবন আদালত এবং কারাগারেই কাটবে, এটা নিশ্চিত থাকেন। ভারতের জনগণ সচেতন থাকায় এই ডিজিটাল চক্রান্তের বেলুন কিন্তু ফুটো হয়ে গেছে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর কিছু জামাতি রাজাকারের অনুসারী এবং উগ্রপন্থীরা স্বপ্ন দেখতে শুরু করেছিল এবার ভারতেও বুঝি একই ঘটনা ঘটানো সম্ভব হবে। ভারতীয় জেনজিদেরকে তারা বিভিন্নভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের সাথে গায়ে গা মিলিয়েছিল দুই বাংলার সুবিধাভোগী কিছু পচা বামপন্থী গোষ্ঠী। বামেরা তো সবসময় পচা, এদের তো আসলে কি বলবো, বলার কিছু নয়। তাদের চরম অজ্ঞতা এবং দেউলিয়াপনা এমন পর্যায়ে ছিল যে তারা ভারতের ভূরাজনীতি না বুঝেই মশাল মিছিল পর্যন্ত বের করেছিল এবং দাবি করেছিল ভারত নাকি অস্থির হয়ে উঠবেই। সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বাজে স্লোগানও দেওয়া হয়েছে। দেখেন ভাই, ভারত কোনো দুর্বল রাষ্ট্র না। ভারতের প্রশাসনিক ভিত্তি এবং সশস্ত্র বাহিনী রাজনৈতিক প্রভাবমুক্ত এবং অত্যন্ত শক্তিশালী। ভারতের জনগণ নিজের দেশের ভালো মন্দ বোঝে। তারা কোনো উগ্রপন্থী কিংবা বিদেশি মদতপুষ্ট উস্কানিতে প্ররোচিত হয়ে নিজের দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না, করেনি। ভারতের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিবাদের সুযোগ যেমন আছে, ঠিক তেমনি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কঠোর আইন প্রয়োগের ক্ষমতাও রাষ্ট্রের কাছে রয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের সেই উগ্রপন্থী গোষ্ঠীগুলোর আশা পূরণ হলো না। তাদের সেই রঙিন স্বপ্ন গহীন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আহ, কি ব্যথা! তারা ভেবেছিল ভারতে সহজে রাজপথ দখল করে রাষ্ট্র ক্ষমতা বদলে ফেলা যায়, কিন্তু ভারতের ঐক্য এবং সচেতনতার দেওয়াল ভেঙে প্রবেশ করা তাদের পক্ষে অসম্ভব, এটা তারা বুঝে নাই। সংক্ষেপে যদি বলা হয়, কেন ভারতে কোনো রেজিম চেঞ্জ অপারেশন কিংবা রঙিন বিপ্লব ঘটানো সম্ভব নয়? প্রথমত, ভারতের সর্বস্তরের মানুষের মধ্যে গড়ে ওঠা গভীর দেশপ্রেম। রাষ্ট্র পরিচালনায় ক্ষোভ কিংবা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু দেশপ্রেমের জায়গায় ভারতের 140 কোটি জনগণ এক। দ্বিতীয়ত, ভারতের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে থাকে। তৃতীয়ত, ভারতের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং পুলিশের অত্যন্ত সতর্ক ভূমিকা, যেটা যে কোনো বহিরাগত চক্রান্তকে শুরুতেই নস্যাৎ করে দেয়। সুতরাং যারা মনে করেছিলেন বাংলাদেশের ঘটনার মতো পুনরাবৃত্তি ভারতের মাটিতে ঘটাবেন, তাদের জন্য পরিষ্কার বার্তা, ভারত কোনো তাসের ঘর নয় যে বাইরের সামান্য বাতাস ভারতকে ভেঙে ফেলবে, ভারতকে উড়িয়ে দেবে। ভারতের শক্তি তার সচেতন জনগণ এবং তার সেনাবাহিনী এবং তাদের সুদৃঢ় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি চরমপন্থীদের স্বপ্ন ধূলিসাৎ। ভারতের মাটিতে যে কোনো অশুভ শক্তি এবং চক্রান্তের পরিণতি জঘন্য হয়, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। মজার বিষয় কি জানেন? বিএনপিও নরেন্দ্র মোদীর পতন চায়, বিজেপির পতন চায়, অথচ এই বিএনপি নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, বিজেপি ক্ষমতায় আসে, তখন সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছিল। কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিএনপিকে কুলে তুলে নেবে। এরা ভাবে নরেন্দ্র মোদীর পতনের পর, বিজেপির পতনের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন ঠাসা হয়ে পড়বেন, আওয়ামী লীগ কোন ঠাসা হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে, আর ফিরতে পারবেন না, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কিন্তু এই গর্ধবের বাচ্চারা রাজনীতির ভূমিকা যে আছে সেটাও বোঝে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে কংগ্রেসের একটা ঐতিহাসিক পারিবারিক সম্পর্ক। শেখ হাসিনার সাথে বললে ভুল হবে, বঙ্গবন্ধুর সাথেই কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক ছিল। রাহুল গান্ধী
গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের প্রত্যেকের সাথে পারিবারিক সম্পর্ক। ইভেন শোনা যায় সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু কন্যার যে পুত্র, তার সাথে ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, উনার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, উনারা ক্লাসমেট ছিলেন, বন্ধু বলতে পারেন। আর এই গর্ধবের বাচ্চারা ভাবতেছে কংগ্রেস ক্ষমতায় আসলে নাকি বিএনপি শক্তিশালী হবে। ভাবা যায় এদের পলিটিক্যাল সেন্স ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। যাও, দুই বাংলার পচা বাম এবং রাজাকারের বাচ্চারা নাকে সরিষার তেল দিয়ে আপাতত ঘুমাও। নরেন্দ্র মোদীর পতন হচ্ছে না, ভারতে কালার রেভুলেশন, রেজিম চেঞ্জ অপারেশন সফল হচ্ছে না, আইএসআই, সিআইএ, ডিপ স্টেট, যারা যারা আছো ছিলা, স্বপ্ন দেখেছিলা, আপাতত ঘুম দাও, ভালোভাবে ঘুমাও, তাহলে ঘোর থেকে বের হতে পারবা। ধন্যবাদ।